সেই ঘন অরণ্যের বুক চিরে দাঁড়িয়ে থাকা প্রাচীন জরাজীর্ণ অট্টালিকাটার ভেতর আজ যেন নেমে এসেছে নরকের এক বিভীষিকাময় প্রতিচ্ছবি। চারপাশ জুড়ে ছড়িয়ে আছে ছিন্ন ভিন্ন মৃতদেহ, কোনোটা নিথর হয়ে পড়ে আছে রক্তে ভেজা মেঝের উপর। অট্টালিকার বাইরে বৃষ্টি ভেজা কাদামাটির উপর দাঁড়িয়ে কায়ানের লোকেরা একের পর এক লাশ তুলে ছুঁড়ে ফেলছে ট্রাকের পেছনে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এই নৃশংসতা তাদের কাছে নিত্যদিনের কাজ। কিন্তু বাতাসে এখনও ভাসছে বারুদের গন্ধ, রক্তের ধাতব কটু গন্ধ, যা বলে দিচ্ছে কয়েক মুহূর্ত আগেও এখানে কি ভয়াবহ ঝড় বয়ে গেছে। কিন্তু এই রক্তাক্ত অধ্যায়ের সমান্তরালে শহরের এক নিস্তব্ধ হাসপাতালের কাঁচে মোড়া করিডোরে দাঁড়িয়ে আছে দুইজন কঠিন মানুষ, অথচ এই মুহূর্তে দুজনেই ভেতরে ভেঙে পড়ছে। হাসপাতালের বেডে শুয়ে আছে এলিফ, শরীর জুড়ে অসংখ্য মনিটরের তার জড়ানো। অন্যদিকে কাঁচের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে ক্রিস্টিয়ান। তার চোখ থেমে আছে এলিফের মুখে, সেই মায়াবী ভাঙা ক্লান্ত মুখে। বারবার সে তাকানোর চেষ্টা করছে, যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েটাই সেই যাকে সে একটু আগেই উদ্ধার করেছে। কিন্তু এলিফের শরীরের দাগগুলো তার চোখে আগুন ধরিয়ে দিচ্ছে। প্রতিটি ক্ষত যেন তার নিজের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছে। তার মুঠো শক্ত হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে নিজেই বুঝতে পারছে না কেন এই মেয়েটাকে দেখে তার ভেতরটা এভাবে ভেঙে পড়ছে, কেন তার মনে হচ্ছে এই যন্ত্রণা তার নিজের। হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা ডাক্তার। কায়ান আর অপেক্ষা করতে পারল না। গলাটা শুকিয়ে আসা কণ্ঠে তবুও দৃঢ় থাকার চেষ্টা করে প্রশ্ন করল, কিছু বলছেন না কেন? ডাক্তার ধীরে ধীরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষের মধ্যে হচ্ছে এক হিংস্র জানোয়ার থাকে, তা আজ আবারও প্রমাণ পেলাম। মাল্টিপল টাইম সেভড, সঙ্গে ভয়ঙ্কর রকমের টর্চার। মেয়েটার এখনো বেঁচে আছে, এটাই বড় কথা। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল কায়ানের বুকে। তার চোখ মুহূর্তেই রক্তিম হয়ে উঠল, মুঠো শক্ত হয়ে গেল, যেন এই মুহূর্তে যদি মার্সেলোর সামনে থাকতো তবে তার অস্তিত্বের কোনো চিহ্নও অবশিষ্ট থাকতো না। শারীরিকভাবে সুস্থ করে তুলবো, কিন্তু স্যার মানসিকভাবে হয়তো পারবো না। এই কথার পর তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, ধীরে ধীরে সরে গেলেন। কায়ান আর ক্রিস্টিয়ান দুজনেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলছে না, কিন্তু দুজনের ভেতরেই যেন তুমুল ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ক্রিস্টিয়ান নিজেকে সামলাতে না পেরে ভাঙা কিন্তু দহন ভরা কণ্ঠে বলে উঠল, স্যার স্যার আরেকবার পারমিশন দেন। গড সোয়ার ও চিহ্ন রাখবো না। কায়ান ধীরে ধীরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর এগিয়ে এসে ক্রিস্টিয়ানের কাঁধে হাত রাখল। তার কণ্ঠস্বর নিচু করে দহন মাখা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, কন্ট্রোল ক্রিস্ট, কন্ট্রোল। খুব ভালো করে জানো ওকে ঠিক কী কারণে আমি এখনও নরক যন্ত্রণা দিইনি। নইলে ওকে তো আমি সেদিন মেরে দিতাম, যেদিন ও আমার রুহের সামনে সাহস করেছিল। ভোরের আলো তখনও আকাশের কিনারায় স্পর্শও ফেলেনি। সমস্ত দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে এক গভীর নীলচে অন্ধকার, যার বুক চিরে ধীরে ধীরে এগিয়ে এসে থামল কায়ানের গাড়িটি সেই চিরচেনা উচ্চ অট্টালিকার সামনে। গাড়ির দরজা খুলে নামার আগেই
সে নিঃশব্দে গাড়িতে রাখা তার রক্তমাখা ওয়াটারপ্রুফ জ্যাকেটটা হাতে নিয়ে নিল, যেন সেই লালচে দাগগুলো তার জীবনের এক নিষ্ঠুর অধ্যায়, যা সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষের চোখে পড়তে দিতে চায় না। জ্যাকেটটা এক স্টাফের হাতে তুলে দিয়ে এক মুহূর্ত পেছনে না তাকিয়ে লিফটে উঠে পড়ল সে। দরজা খুলেই সে সোজা চলে গেল রুফটপের সেই শাওয়ার রুমে, যেন নিজের গায়ে লেগে থাকা সমস্ত রক্ত, সমস্ত হিংস্রতা, সমস্ত পাপ ধুয়ে ফেলতে চায় এক নিমেষে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকেও তার বুকের ভেতরের অস্থিরতা থামল না, কিন্তু তবুও অন্তত বাইরের রক্তের চিহ্নগুলো মুছে গেল। শাওয়ার শেষে টাওয়েল জড়িয়ে যখন কায়ান নিজের রুমে প্রবেশ করল, তখন তার পা দুটো হঠাৎ করেই থেমে গেল, যেন সময় নিজেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে থামল এক জায়গায়, হৃদিয়ার আলতা রাঙা পায়ে। আলতার লাল রঙে রাঙানো সেই পায়ে ভারী নুপুরের বেষ্টনী, মৃদু ঝুনঝুন শব্দ যেন বাতাসে ছড়িয়ে এক মাদকতা সৃষ্টি করেছে, যেন নিঃশব্দ রাতের বুক চিরে ঝড় তুলছে একরকম আকর্ষণ আর এক অদৃশ্য আবেশ, যা কায়ানের শ্বাস প্রশ্বাসকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে এই মুহূর্তে। হাত ভরা সোনার আর কাচের চুড়ির স্তব্ধ ঝংকার, গলায় লেগে থাকা স্বর্ণের চিক আর মেরুন পাতলা জামদানির সূক্ষ্ম বুননে মোড়া এক পূর্ণাঙ্গ বধূর রূপ, সব মিলিয়ে হৃদিয়া যেন কোনো মানুষ নয়, বরং এক অপার্থিব প্রতীক্ষার রমণী মনে হচ্ছে। পাতলা জামদানির কারণে শরীরের বাঁকগুলো স্পষ্ট, কিন্তু এই সব কিছু উপেক্ষা করে কায়ানের নীলাভ চোখ দুটি শুধু থমকে আছে হৃদিয়ার আলতা রাঙা পায়ে। হৃদিয়ার চোখ দুটো বন্ধ হয়ে আছে, বাদামি চুলগুলো ছড়িয়ে আছে সোফার উপর, যেন রাতের অন্ধকারও তার কাছে হার মেনে নরম হয়ে গেছে। হয়তো সে অপেক্ষা করছিল শুধু তার জন্য। এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে কায়ানের বুকের ভেতরটা হঠাৎ করেই শূন্য হয়ে গেল, আবার সেই শূন্যতায় ভরে উঠল এক তীব্র অসহায় ভালোবাসায়। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, গলা শুকিয়ে এলো। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে সে এক দীর্ঘ ক্লান্ত অথচ গভীর নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল, ও রুহ, ভালোবাসতে ইচ্ছে করছে তো কেন মন করে আমাকে শেষ করে দিতে চাইছ? জান, ছাড়তেও পারি না, আবার জড়িয়ে ধরার সাহসও হয় না। এই বেপরোয়া মনকে কি করে বোঝায় বলো? তোমার শুধু ভালোবাসে না যে, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে? তুমি যে আমার রুহ, আর রুহ ছাড়া কেউ কখনো বাঁচতে পারে? কোনো শব্দ না করে সে হৃদিয়াকে কোলে তুলে নিল অদ্ভুত কোমলতায়, যেন এই মেয়ে তার সমস্ত শক্তির বিপরীত, তার সমস্ত দুর্বলতার কেন্দ্রবিন্দু। একটু ঝুঁকে বিছানায় শুইয়ে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই হৃদিয়ার চোখ খুলে গেল। দুজনের দৃষ্টি আটকে গেল এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে। কায়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, হতভম্ব হয়ে কাপা কণ্ঠে বলে উঠল, ঘুমাওনি? হৃদিয়ার চোখে জমে থাকা অভিমান যেন এক ঝলকে জ্বলে উঠল। ঠোঁট শক্ত করে চেপে গম্ভীর আহত স্বরে বলে উঠল, কোন ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য সারা রাত বাইরে কাটাতে হলো? কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে চাইলেও উত্তর দিতে পারবে না এই মুহূর্তে, তাই চুপ থাকাই শ্রেয়।
রিদিয়াকে বিছানায় নামিয়ে দিতে দিতে বলল, থাকতেই পারে, না থাকার কিছু নেই, কিন্তু তার আগে এটা বলো, কি জড়িয়েছে চুরিটা? কথাটা শুনে রিদিয়ার ভ্রু কুঁচকে গেল। তার চোখে রাগের ঝিলিক তীব্র মাত্রায় বেড়ে গেল। নিশাত বেগম তাকে এখন থেকে এইভাবে সেজে থাকতে বলেছে, তাই খুব শখ করে সেজেছিল কায়ানের জন্য। অপেক্ষা করতে করতে সোফাতেই কখন যেন অবসন্ন চোখ দুটো আপনাতেই বুজে এসেছিল। এরপর এক বিদ্রূপ মাখা কণ্ঠে বলে উঠল, চোখ বন্ধ হয়ে গেছে, দেখতে পারছেন না কি পড়েছি? একটু বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এই দেখা যেন আমার পেন্ট হাউসের কোনো মেয়ের চোখেও না পড়ে। ছেলে তো দূরে থাক। অ্যাজ অলওয়েজ আই সে, ইনক্লুডিং মাই ব্রাদারহুড, নেক্সট টাইম এই রুমে পড়া চলবে না। রিদিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চোখে চোখ রেখে বিন্দুমাত্র না সরে ধীরে ধীরে স্পষ্ট করে বলল, কথা ঘোরাবেন না একদম। কোথায় ছিলেন আপনি? কায়ান কিছু বলল না। তার চোখ এক মুহূর্তের জন্য এড়িয়ে গেল। তারপর সে ঘুরে দাঁড়ালো, যেন পালিয়ে যেতে চায় এই প্রশ্ন, এই অনুভূতি, এই পরিস্থিতি থেকে। কিন্তু সে এক পা এগোতেই হঠাৎ টান পড়ল টাওয়ালে। মুহূর্তেই কায়ানের চোখ বড় বড় হয়ে গেল, গলার শিরা জেগে উঠেছে। ঠোঁট কামড়ে তাড়াতাড়ি টাওয়ালখানার সামনে থেকে আঁকড়ে ধরল। রিদিয়াও তার টাওয়াল পেছন থেকে মুঠো করে চেপে ধরেছে। কায়ান থমকে দাঁড়ালো। পেছনে তাকিয়ে বিস্ময়ে চোখ বড় বড় করে কাপা কণ্ঠে বলল, বেবি, কি করছো? এক ঝটকায় সে কায়ানকে নিজের দিকে টেনে এনে ধাক্কা দিল, আর ধপ করে বিছানায় পড়ে গেল কায়ান। মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত, কায়ানের চোখে স্পষ্ট চমক ফুটে উঠল। তারপর রিদিয়া ঝুঁকে পড়ল তার উপর। খোলা চুল গড়িয়ে পড়েছে কায়ানের বুকের উপর, সঙ্গে তার উষ্ণ নিঃশ্বাস। দাঁতে দাঁত চেপে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে সে আবারও বলল, কোথায় ছিলেন? বাইরের আকাশ এখনো বৃষ্টির অশ্রুধারায় ভিজে। ঝিরিঝিরি ফোঁটাগুলো কাঁচে আছড়ে পড়ে যেন এক অদৃশ্য সুর তুলছে। সেই সুরের ভেতরেই ঘনিয়ে উঠেছে এক অন্য রকম উত্তাপ, যা ঘরের বাতাসকেও ভারী করে তুলেছে। রিদিয়ার এলোমেলো খোলা চুল কায়ানের মুখের উপর ছায়া ফেলেছে। তার গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে কায়ানের ঠোঁটে। কায়ানের কণ্ঠে যেন প্রতিটি স্পর্শে আগুনের রেখা আঁকছে। রিদিয়ার কাচের চুরির ক্ষীণ শব্দ আর পায়ের নুপুরের ঝুনঝুন ধ্বনি সব মিলিয়ে এক মোহময় অথচ বিপজ্জনক আবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে কায়ানের বুক যেন থেমে যেতে চায়। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, গলার কাছে শব্দগুলো জড়িয়ে যাচ্ছে। উচ্চারণ করাও যেন দুষ্কর। নীলাভ চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, যেন নিজের ভেতরের তোলপাটটা আর সামলাতে পারছে না। কাপা কণ্ঠে প্রায় অনুনয়ের সুরে সে ফিসফিস করে উঠল, বেবি, বেবি প্লিজ, চোখ সামনে থেকে সরে যাও এই মুহূর্তে। কায়ানের কথায় এক চুলও নড়ল না সে, বরং আরও ঝুঁকে এলো। কণ্ঠ আরও দৃঢ় আর ভারী করে বলল, কোথায় ছিলেন? কায়ানের বুক দ্রুত ওঠানামা করছে। শরীরের শিরাগুলো ফুলে উঠেছে স্পষ্টভাবে। দুই হাত মুঠো করে সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে নিজের ভেতরের অগ্নিকে আটকে রেখে সে গর্জে উঠল। বেবি, সরে যেতে বলেছে এই মুহূর্তে। কিন্তু রিদিয়া কায়ানের উন্মুক্ত বুকের উপর চড়ে বসল। ব্যাস, কায়ান শেষ, পুরোপুরি শেষ এই মুহূর্তে। আগুনে ঘি ঢালতে দেরি ছিল,
কায়ানের শরীর কাঁপছে, যেন নিজের নিয়ন্ত্রণের শেষ সীমাটাও ভেঙে পড়তে বসেছে। রিদিয়া কায়ানের 2 বাহু ধরে চিৎকার করে উঠল। কোথায় ছিলেন বলতে বলেছি তো। বলতে সমস্যা কোথায় আপনার? না, সহ্যের সীমা যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। কায়ানের গলার কাছে অ্যাডামস অ্যাপেলটা বারবার ওঠানামা করছে। প্রতিটা শ্বাস যেন আগুনের মতো জ্বালা ছড়াচ্ছে তার ভেতরে। চোখ দুটো রক্তিম, দৃষ্টি অস্থির। নিজের ভেতরে দহনকে আর ধরে রাখা তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। অবশেষে নিজের কাপা হাত দুটো দিয়ে রিদিয়া সরু কোমর চেপে ধরে এক ঝটকায় তাকে বিছানায় শুইয়ে দিল সে। ঝড়ের ঝাপটার মতো মুহূর্তটা তীব্র হয়ে উঠল। রিদিয়া হতভম্ব হয়ে উঠল। কায়ানের টাওয়ালটাও তখন বিপজ্জনকভাবে ঢিলা, যেন যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঝুঁকে পড়ে রিদিয়ার 2 হাত শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত পিষে গলা ভারী করে তীব্র গতিতে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দম আটকে যাওয়া সতর্কতা মিশিয়ে বলে উঠল, বেবি, ডোন্ট ক্রস দ্য টাওয়াল, ইট উইল বি হেল্প ফর ইউ। শব্দগুলো ছিল যেন তার নিজের উপর শেষ নিয়ন্ত্রণের ঘোষণা। এরপর আর 1 সেকেন্ডও দেরি করল না সে। তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে নিজের ঢিলা টাওয়ালটা শক্ত করে জড়িয়ে নিল, যেন নিজেকেই বাঁচাচ্ছে নিজের ভেতরের সেই উন্মত্ত ঝড় থেকে। কিন্তু হৃদিয়ার আলতারাঙা পায়ের ভারী নুপুরের প্রতিটি নড়াচড়ায় ঝুনঝুন করে বাজতে থাকা সেই শব্দ যেন কায়ানের মস্তিষ্কে মোহময় নেশার মতো আঘাত করতে লাগলো। সে হঠাৎ নিজের 2 কানে হাত চেপে ধরে চোখ বন্ধ করে প্রায় চিৎকার করে উঠল, প্লিজ স্টপ, স্টপ। আর 1 মুহূর্তও না। মকমলের স্লিপারটা কোনো রকমে পায়ে গলিয়ে সে তীব্র গতিতে দরজার দিকে এগিয়ে গেল। দরজা পেরিয়ে বেরোতে বেরোতে হাঁপাতে হাঁপাতে কাপা গলায় প্রায় চেঁচিয়ে উঠল, এটা রুম না আল্লাহ, জবাইখানা, পুরো জবাইখানা। পেছনের গোল বিছানায় বসে থাকা রিদিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। রিদিয়া ভাবল হয়তো কায়ান তার প্রশ্নের জবাব দেবে না বলেই পালিয়ে গেল। তাই সেও রাগান্বিত স্বরে চিৎকার করে বলে উঠল, যেই চুলোয় ছিলেন ওই চুলোয় যান, কিন্তু জবাব তো দিতেই হবে আপনাকে, নইলে গলা টিপে মেরে ফেলবো। সারা রাত বাইরে থেকে রঙ্গ হচ্ছে, বিয়াত্তবের বাচ্চা। লবি রুম দিয়ে যেতে যেতে কায়ান হঠাৎ থেমে না গিয়েই পেছন ফিরে গম্ভীর অথচ কাঁপা কণ্ঠে বলে উঠল, ইন ইউর হরর ড্রিমস নিজের টাং কন্ট্রোলে রাখবেন বেবি। ওদিকে উন্মুক্ত শরীরে কেবল একটি টাওয়াল জড়িয়ে যেন অগ্নিকুণ্ড থেকে পালিয়ে আসা এক বিপর্যস্ত মানুষ দ্রুত লিফটে চড়ে নিচের ফ্লোরে নেমে এলো কায়ান, আর সোজা গিয়ে ঢুকল এমিরের রুমে। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল এমিরের কাবার্ডের দিকে। কাবার্ড খুলে একটা ঢিলা ট্রাউজার বের করলো অগোছালোভাবে, যেন নিজের মধ্যেও কোনো গুছানো ভাব আর অবশিষ্ট নেই। কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল পাশে রাখা ছোট্ট মাউথ অর্গানটার উপর। আঙুল থেমে গেল। চোখের ভেতর হালকা ঝিলিক, আর ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষণ্ণ হাসি। মনে পড়ল 3 বছর আগের এক চিত্র, কিছু না বলা কথা। কিছু মুহূর্ত অপলক তাকিয়ে থাকা কোনো এক ফটোর দিকে, যেখানে এক বন্য ডেইজি ফুলের বাগানে বসেছিল এক 16 বছরের বাদামি চুলের রমণী। ধীরে হাত বাড়িয়ে তুলে নিল মাউথ অর্গানটা। কিছুক্ষণ পর এমিরের ঢিলে ঢালা ট্রাউজার পরে গিয়ে দাঁড়ালো বড় কাঁচের জানালার সামনে। বাইরে ঝোড়ো বৃষ্টি
জানালার কাছে টুপটাপ শব্দে এসে আছড়ে পড়ছে। আকাশ যেন আজ তার ভেতরের অস্থিরতাকেই প্রতিফলিত করছে। কায়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে মাউথ অর্গানটা ঠোঁটে তুলল। ধাতব ঠান্ডা স্পর্শটা ঠোঁট ছুতেই তার চোখ দুটো আস্তে করে বন্ধ হয়ে এলো, আর পরক্ষণেই ভেসে উঠল এক গভীর আবেগে ভরা নরম সুর। সুরখানা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল নিঃশব্দ আবেগে ভরা আর্তনাদের মতো। প্রতিটা নোটে যেন লুকিয়ে আছে না বলা হাজারটা কথা, না পাওয়া ভালোবাসার যন্ত্রণা, আর এক নাম যা সে মুখে আনতে পারে না। বৃষ্টির শব্দ আর সেই সুর মিলেমিশে এক অদ্ভুত বিষণ্ণ আবহ তৈরি করল। কায়ানের চোখের কোণ ভিজে উঠল কিনা সে নিজেও বুঝতে পারল না, শুধু বাজিয়ে গেল, কারণ কিছু অনুভূতি শব্দে বলা যায় না, শুধু সুরেই ভেঙে পড়ে। অন্যদিকে ফজরের আজানের সুর যেন ধীরে ধীরে ভেসে আসছিল, একটা অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। কিন্তু সেই প্রশান্তির ছোঁয়া মাহিয়ার হৃদয়ে পৌঁছতে পারছিল না একটুও। তার চোখের পাতা এক হচ্ছিল না, বুকের ভেতরটা কেমন অকারণ আতঙ্কে কেঁপে উঠছিল বারবার। অরেঞ্জ রঙের হালকা শিফনের শাড়িটা তার গায়ে এলোমেলো হয়ে জড়িয়ে আছে, হাতে চুড়ির ক্ষীণ টুংটাং শব্দ, গলায় স্বর্ণের হার, সব মিলিয়ে যেন এক সম্পূর্ণ সাজ। অনেকক্ষণ নিজেকে বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পারল না সে। বুকের ভেতরের অশান্তিটা যেন আর আটকে রাখা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল কিছু একটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে, আর সে যদি এখনই না ছুটে যায় তবে হয়তো সব কিছু চিরতরে হারিয়ে ফেলবে। হঠাৎ করেই তীব্র বেগে পা বাড়ালো সে। মুহূর্তের মধ্যেই এসে দাঁড়ালো আইদিনের রুমের সামনে। দরজাটা খানিকটা খোলা দেখে তার বুকের ভেতর ধক করে উঠল, আবার সেই সাথে এক ফোঁটা স্বস্তিও পেল। কমপক্ষে দরজায় নক করতে হবে না। কিন্তু সেই স্বস্তি টিকল না বেশিক্ষণ। ধীর পায়ে রুমে ঢুকতেই তার শরীর যেন জমে গেল। চারদিকে তাকিয়ে সে খুঁজে বেড়ালো, কোথাও নেই আইদিনের কোনো উপস্থিতি। কিন্তু টেবিলের উপর রাখা একটা কাগজ তার চোখে এসে বিঁধল, ডিভোর্স পেপার। সেই কাগজে স্পষ্ট করে জ্বলজ্বল করছে আইদিনের সই। মুহূর্তের মধ্যে মাহিয়ার হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। মনে হলো মাটিটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। কাপা হাতে কাগজটা তুলে নিল সে, আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। এক দৌড়ে নিজের রুমে গিয়ে ফোনটা তুলে নিল। কাপা আঙুলে আইদিনের নাম্বার ডায়াল করল, একবার, দুবার, তিনবার, কিন্তু কোনো সাড়া নেই। হাত পা থরথর করে কাঁপতে লাগলো, চোখে জল জমে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সেই অবস্থাতেই ছুটে গেল ড্রয়িং রুমে, যেখানে কয়েকজন স্টাফ দাঁড়িয়েছিল। আপনারা আইডিন স্যারকে দেখেছেন? স্টাফরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে না সূচক জবাব দিল। কিন্তু তাদের মধ্য থেকে একজন একটু ইতস্তত করে বলে উঠল, ম্যাম, স্যারকে দেখেছিলাম, লাগেজ নিয়ে বের হচ্ছিলেন, কাউকে বলছিলেন এয়ারপোর্টের কথা। কথাটা শেষ হতেই যেন আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না মাহিয়া। মনে হলো সময় তার হাত থেকে ফসকে যাচ্ছে। আর কিছু না ভেবেই ছুটে বেরিয়ে গেল সে। লিফটে উঠে নিচে নামতেই গার্ডরা তাকে আটকে দিল। ম্যাম,
এই মুহূর্তে কোথায় যাচ্ছেন? মাহিয়া ভেজা চোখে তাদের দিকে তাকালো। চোখ দুটোতে ছিল অসহায় আকুতি। আমার হাজবেন্ড চলে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন। মুহূর্তের মধ্যেই গাড়িতে উঠে পড়ল মাহিয়া। কাপা গলায় বলল, এয়ারপোর্ট প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। গাড়িটা বৃষ্টির ভেতর দিয়ে ছুটতে শুরু করলো। কাঁচের উপর বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। ঠিক তেমনই মাহিয়ার চোখ থেকেও অশ্রু ঝরছে নিরবধি। সে ছটফট করতে লাগলো। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল বারবার। প্লিজ একটু তাড়াতাড়ি চালান। আকাশের বুক চিরে নামা প্রতিটি ফোঁটা যেন কারো জমে থাকা কান্নারই প্রতিধ্বনি। কিছু দূর যেতেই হঠাৎ গাড়ির গতি থেমে গেল। সামনে লম্বা জ্যাম। মাহিয়ার বুকের ভেতরটা ধক করে উঠল। অস্থিরতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কাপা কণ্ঠে সে বলল, কি হলো, দাঁড়ালেন কেন? ড্রাইভার শান্ত গলায় জবাব দিল, ম্যাম, সামনে অনেক জ্যাম। মাহিয়ার ধৈর্য যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। চোখ ভিজে উঠছে, শ্বাস দ্রুত হয়ে উঠছে। প্লিজ একটু দেখবেন কি হয়েছে সামনে। ড্রাইভার নেমে গেল। কয়েক মুহূর্ত পেরিয়ে গেল, অথচ মাহিয়ার কাছে যেন সেটা কয়েক যুগ। ফিরে এসে ড্রাইভার ধীর গলায় বলল, বৃষ্টির কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাম, গাড়ি আর এগোবে না এখন। শুনেই মাহিয়ার মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। সে ফিসফিস করে উঠল, না না, এটা হতে পারে না। আর এক মুহূর্ত দেরি করল না সে। দরজা খুলে নেমে পড়ল। মুহূর্তেই বৃষ্টির ঠান্ডা জল তার শরীর ভিজিয়ে দিল। কিন্তু সে তা টেরই পেল না। তার ভেতরের আগুন এতটাই তীব্র ছিল। ড্রাইভার পিছন থেকে ডাকল, ম্যাম প্লিজ এভাবে আর যাবেন না। কিন্তু ভালোবাসার সামনে কোনো সতর্কতা, কোনো বাধাই টেকে না। মাহিয়া ছুটছে অবিরাম নির্দ্বিধায়। তার শাড়ি ভিজে শরীর লেপ্টে যাচ্ছে। চুরির শব্দ মিলিয়ে যাচ্ছে বৃষ্টির সুরে। অন্যদিকে এয়ারপোর্টের ভিআইপি সেকশনে নিঃশব্দ বসে আছে আইদিন। গতকাল নিশাত বেগমরা যেই প্রাইভেট জেটে এসেছিল, আজ ঠিক সেই জেটেই সে ফিরে যাবে। সব কিছু ফেলে, সব অনুভূতিকে পেছনে রেখে, নিজের ভালোবাসার মানুষটাকে রেখে। কিন্তু সত্যিই কি ফেলে যাওয়া যায়? বারবার ঢোক গিলছে সে। গলার ভেতরটা শুকিয়ে আসছে, যেন কোনো অদৃশ্য যন্ত্রণা ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। সে কাউকে কিচ্ছু জানায়নি, শুধু নিকোলাইকেই জানিয়ে এসেছে। কারণ কিছু বিদায় শব্দ ছাড়াই সম্পূর্ণ হয়। ফোনটা হাতে নিল, ভাবল যাওয়ার আগে একবার কায়ানকে জানাবে। কিন্তু স্ক্রিনে চোখ পড়তেই সমস্ত শরীর যেন জমে গেল তার। মায়াবিনী ৩৩টা মিসড কল, ৫২টা মেসেজ, আর সব শেষের মেসেজ, কোথায় আপনি? আমি এয়ারপোর্টের বাইরে আছি, একবার আসবেন প্লিজ। এক মুহূর্তে তার বুক কেঁপে উঠল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে রইল। ফোনটা সাইলেন্ট ছিল, তাই এতক্ষণ কিছুই টের পায়নি। কিছু সেকেন্ড স্থির হয়ে বসে রইল, নিজেকে সামলানোর এক ব্যর্থ চেষ্টা। তারপর আর একটুও দেরি করল না। সব দ্বিধা, সব সিদ্ধান্ত ভেঙে ছুটে বেরিয়ে গেল বাইরে। বাইরে এসে যা দেখল তা যেন তার হৃদয়কে এক ঝটকায় থামিয়ে দিল। ভোরের আধো আলো, নিরবিচ্ছিন্ন বৃষ্টি, আর এয়ারপোর্টের বাইরে সেই বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে আছে মাহিয়া, সম্পূর্ণ ভেজা, কাঁপতে থাকা, তবুও অদ্ভুত এক দৃঢ়তায় ভরা। আইদিনের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, ছুটে গেল তার দিকে। আইদিন মুহূর্তে ভিজে উঠল। বৃষ্টির তীব্রতায় আর অনুভূতির ভারে হাঁপাতে হাঁপাতে মাহিয়ার কাঁধে হাত রেখে আইদিন বলে উঠল, সুগার ক্যান্ডি, পাগল হয়ে গিয়েছো নাকি? এভাবে ভিজছ কেন?
মাহিয়া তাকিয়ে রইল অপলক। তার চোখে জমে থাকা হাজারো প্রশ্ন, হাজারো অনুভূতি, আর সেই অনুভূতি নিয়ে কাপা কণ্ঠে সে বলে উঠল, চলে যাচ্ছেন? মাহিয়ার চোখ, নাক, চিবুক জুড়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। সেদিকে তাকিয়েই একটা দীর্ঘ ক্লান্ত নিঃশ্বাস বেরিয়ে এলো আইদিনের বুক থেকে। যেন এই এক প্রশ্নেই তার সমস্ত ভেঙে পড়া লুকিয়ে আছে। থেকে যাওয়ার কারণ শেষ হয়ে গিয়েছে, কারণ খুঁজে পাচ্ছি না আর। তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি, কিন্তু ভুলে যাওয়ার সাহস কখনো হবে না, তাই চলে যাওয়ার পথটাই বেছে নিয়েছি। আইদিন এই বলেই মাহিয়ার থেকে একটু দূরে সরে গেল। মাহিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তাদের মাঝে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি, তবুও সেই অল্প দূরত্বটাই যেন হাজার মাইলের সমান। ভালোবাসলে এত সহজে আশা ছেড়ে দিতে হয়? আর আপনি বললেন কারণ, কারণ যদি আপনার সামনে দাঁড়িয়েই থাকে তবুও কি আপনি চোখ ফিরিয়ে নেবেন? মাহিয়ার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, একবার শুধু ভালোবেসে ইশারা করতো, তবে সামনে এসে দাঁড়ানোর প্রয়োজন পড়তো না। কিন্তু হয়তো আমার দুর্ভাগ্য, সব অনুভূতি তো আর সবার জন্য সমানভাবে লেখা থাকে না। মাহিয়া আরও এক পা এগিয়ে এলো। তার চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সব অনুভূতি কি মুখে বলতে হয়? কিছু কিছু ইশারা বুঝে নিতে হয়। আইদিন থেমে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠছে। এক অজানা অনুভূতি তাকে গ্রাস করছে। সে যেন বুঝতে চাইছে, তবুও ভয় পাচ্ছে। এরপর ধীরে আবারও ভাঙা কণ্ঠে বলল, কি করে বুঝবো? বোঝার চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে আমি তার চোখে তাকানোর সাহস পাচ্ছি না, কারণ সেখানে নিজের জন্য কিছু না পাওয়ার ভয় বেশি। বৃষ্টির ফোঁটাগুলো তখনও পড়ে চলেছে, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন থেমে গেছে। দুজন মানুষ, দুজনের বুক ভরা ভালোবাসা, আর মাঝখানে শুধু একটাই দেয়াল, না বলা অনুভূতির ভার। অপলক দৃষ্টিতে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। চোখের ভাষায় হাজারো না বলা কথা, অভিমান, আকাঙ্ক্ষা, আর জমে থাকা ভালোবাসা। হঠাৎ আইদিন দৃষ্টি সরিয়ে নিল, মাথা নিচু করে ফেলল, যেন নিজের ভেতরের ঝড়টাকে লুকিয়ে রাখতে চাইছে। এরপর ভাঙা ক্লান্ত কণ্ঠে সে বলল, মায়াবিনী, তুমি চলে যাও, আর এক মুহূর্ত যদি তুমি আমার সামনে থাকো তাহলে আমার এই সিদ্ধান্তটা ভেঙে যাবে। আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছি, আর নিজেকে সামলাতে পারবো না। বৃষ্টির ফোঁটা তখনও নিরবিচ্ছিন্ন পড়ে চলেছে। ঠিক তেমনি মাহিয়ার বুকের ভেতরেও জমে থাকা আবেগগুলো ধীরে ধীরে গলতে শুরু করেছে। তার হাতের মুঠোয় চেপে থাকা ভিজে ডিভোর্স পেপারের টুকরোগুলো ধীরে ধীরে খুলে দিল সে হাতের পাতায়। আজ বৃষ্টির জলে ভিজে একেবারে অস্পষ্ট হয়ে যাচ্ছে সেই কাগজগুলো, যেগুলো একটা সম্পর্কের শেষ প্রতীক ছিল। হাতটা সাইডে রেখে মাহিয়া ধীরে ধীরে আইদিনের আরও কাছে এগিয়ে এলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে যেন দূরত্বটা মুছে যাচ্ছে। নরম কণ্ঠে সে বলল, 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। হাতের তালুতে থাকা কাগজের টুকরোগুলো বৃষ্টির জলে গলে মিশে গেল, ঠিক যেমন করে ভেঙে যাচ্ছে তাদের মাঝে থাকা সব ভুল বোঝাবুঝি আর দূরত্বটা। এখন তাদের মাঝে আর কোনো দূরত্বই নেই, একদম কাছাকাছি, শুধু নিঃশ্বাসের দূরত্বে। আইদিনের চোখ বিস্ফোরিত তাকিয়ে পড়ল। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই মুহূর্তটা কি আদেও সত্যি। এরপর মাহিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এতক্ষণে তো আরো অনেকগুলো মুহূর্ত পার হয়ে গেল, এবারও কি সিদ্ধান্ত বদলাবে না? আইদিনের বুকের ভেতরটা হালকা হয়ে আসছে।
তবুও শেষবারের মতো ও নিজেকে আটকাতে চাইল। সে কর্কশ কণ্ঠে বলতে গেল, মায়াবিনী, আরেকবার ভেবে। কিন্তু কথা শেষ করতে পারল না। তার আগেই মাহিয়া এক পা এগিয়ে এসে সব দ্বিধা, সব লজ্জা ভেঙে কাতর অথচ নিঃশর্ত সত্যতার কণ্ঠে বলে উঠল, ভালোবাসি তো। এই 4টি শব্দ শুধু শব্দ ছিল না, ছিল এক ঝড়, এক স্বীকারোক্তি, এক ভেঙে পড়া হৃদয়ের চূড়ান্ত আত্মসমর্পণ। আর সেই মুহূর্তেই আইদিনের সমস্ত সংযম, সমস্ত দ্বিধা, সমস্ত দূরত্ব এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। সে এক ঝটকায় মাহিয়ার কোমর জড়িয়ে টেনে নিল নিজের কাছে, এতটাই কাছে যেন আর কখনোই ছাড়বে না। তারপর দ্বিধাহীন বেপরোয়া এক কাকুলতায় নিজের অধর চেপে দিল মাহিয়ার অধরে। মাহিয়াও আঁকড়ে ধরল নিজের 2 হাত দিয়ে আইদিনের গলা। ব্যাকুলতায় ঝরে পড়ছে দুজনে। বৃষ্টির শব্দ, চারপাশের পৃথিবী সব যেন মিলিয়ে গেল সেই এক মুহূর্তে। বৃষ্টির শব্দ, চারপাশের পৃথিবী সব যেন মিলিয়ে গেল সেই এক মুহূর্তেই। শুধু রয়ে গেল দুজন মানুষের আটকে থাকা ভালোবাসার নিঃশব্দ, শুধু রয়ে গেল দুজন মানুষের আটকে থাকা ভালোবাসার নিঃশব্দ আর তীব্র প্রকাশ।